ওয়েলকাম টু এভরিওয়ান। লাস্ট ক্লাসে আমরা যতদূর সম্ভব মনে আছে আমরা ভেক্টর গুণ শেষ করেছিলাম, আর সেখানে আমরা দেখেছিলাম দুটো ভেক্টরের মধ্যে যখন আমরা গুণ করি সেই গুণটার যে গুণফল সেটা কখনো স্কেলার হতে পারে বা কখনো ভেক্টর হতে পারে। তো যখন দুটো ভেক্টর গুণ করে আমরা একটা স্কেলার পাই তখন সেই গুণটাকে বলা হয় স্কেলার গুণন বা ডট প্রোডাক্ট। আর যখন দুটো ভেক্টর গুণ করে আমরা তৃতীয় কোনো ভেক্টর পাই তখন সেই গুণটাকে বলা হয় ভেক্টর গুণন। ঠিক আছে, তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ভেক্টর রিজলিউশন বা ভেক্টর বিভাজন। ঠিক আছে, তো আজকে আমাদের যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে ভেক্টর বিভাজন। আর ভেক্টর বিভাজন মানে ভেক্টর যোগে আমরা কি করেছিলাম যদি তোমাদের মনে থাকে। ভেক্টর বিভাজন যদি তোমাদের মনে থাকে, ভেক্টর যোগে আমরা দুটো ভেক্টর এ আর বি আমরা নিয়েছিলাম, সেই দুটো ভেক্টরকে আমরা যোগ করেছিলাম, করার পরে আমরা এই লব্ধি ভেক্টর বা আর ভেক্টরটা পেয়েছিলাম সামান্তরিক সূত্র প্রয়োগ করে। তো ভেক্টর বিভাজনে আমরা কি করব, আমাদের কাছে শুধু এই আর ভেক্টরটা আছে, আর সেই ভেক্টরটাকে আমরা ভেঙে এই এ ভেক্টর আর বি ভেক্টরেরটা বার করব। ঠিক আছে, এবার খুব সহজ সরলভাবে ভেক্টর যোগের যদি ফর্মুলাটা তোমরা দেখো, একবার আমি দেখাই তাহলে সুবিধা হবে। এ আর বি ভেক্টর যখন আমরা যোগ করি তখন আমরা এরকম কিছু আর ভেক্টরের যে মান হয় সেটা এরকম কিছু হয়, রুট অফ মড অফ এ স্কোয়ার প্লাস মড অফ বি স্কোয়ার প্লাস 2 মড এ মড বি কস থিটা। আচ্ছা, এখানে বলে রাখি যে মড এ আর মড বি কী জিনিস। এটা হচ্ছে মড বি আর এটা হচ্ছে মড এ। মড এ আর মড বি হচ্ছে তোমাদের ভেক্টরের মান, মানে দুটো ভেক্টরের আমরা যে কোনো ভেক্টরের কী কী আছে জানি, যে কোনো ভেক্টরের মান আছে একটা আর একটা অভিমুখ আছে। তো ভেক্টরের মানটা আমরা বোঝাই মড দিয়ে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তাহলে এই ফর্মুলা থেকে বুঝতে পারছো যে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটাটা আমরা চেঞ্জ করি তাহলে আর ভেক্টরটা কিন্তু আমার চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তার মানে একটা খুব সহজ সরলভাবে একটা জিনিস ভাবো, উল্টোটাও সত্যি। তার মানে আর ভেক্টরটাকে যদি আমি ভেঙে ফেলি, সেখান থেকে যদি এ ভেক্টর আর বি ভেক্টরকে বার করি তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেলটা যদি আমার চেঞ্জ হয়, মানে ধরো আমি প্রথমে একটা কাজ করলাম যে এ আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল 30 ডিগ্রি ছিল, তাহলে সেক্ষেত্রে আর ভেক্টরের যা মান হবে, এ আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যদি 60 ডিগ্রি হয় সেক্ষেত্রে আর ভেক্টরের মান অন্য হবে। তো কনভার্সটাও কিন্তু ট্রু। আর ভেক্টরটাকে তুমি যদি ভেঙে ফেলো এ ভেক্টর আর বি ভেক্টরে, আর ভেক্টরটাকে তুমি যদি ভেঙে ফেলো এ ভেক্টর আর বি ভেক্টরে, তাহলে এই দুটো ভেক্টরকে তুমি যদি আলাদা আলাদা অ্যাঙ্গেলে ভাঙো, ধরো এখন আর ভেক্টরটাকে আমি ভেঙেছি দুটো ভেক্টর এ আর বি, যেটা বিটা কোণ করেছে আর এটা আলফা কোণ করে রয়েছে আর ভেক্টরের সাথে, সেক্ষেত্রে এ ভেক্টর আর বি ভেক্টরের যা মান হবে, ধরো আমি এটাকে অন্য কোনো কোণে ভাঙলাম, এটা বিটার বদলে অন্য কোনো একটা কোণ আর এটাও তোমার আলফার বদলে অন্য কোনো কোণ, তাহলে সেক্ষেত্রে দেখবে এই এ ভেক্টর আর বি ভেক্টরের মানটা পাল্টে যাচ্ছে। তার মানে ভেক্টর বিভাজন কিন্তু মানে একটা ভেক্টরকে ভেঙে আমি দুটো ভেক্টর তৈরি করলাম, সেই দুটো ভ্যালু কিন্তু মানে ফিক্সড না সবার জন্য। ধরো আমার দরকার আছে, আমি আর ভেক্টরটাকে ভেঙেছি এ ভেক্টর আর বি ভেক্টরে, যারা ধরো 30 ডিগ্রি আর 40 ডিগ্রি কোণ করে রয়েছে, তাহলে সেক্ষেত্রে এ ভেক্টর আর বি ভেক্টরের যা মান হবে, ধরো তুমি আর ভেক্টরকে ভেঙেছো আর এ ভেক্টর আর বি ভেক্টর যেটা বার করতে চাইছো তারা একটা 60 ডিগ্রি আর একটা 80 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এ ভেক্টর আর বি ভেক্টরের মান কিন্তু আলাদা হবে। তো এটাই হচ্ছে ব্যাপার যে এ ভেক্টর আর ভেক্টরটাকে যখন আমরা ভেঙে এ আর বি বার করব, সেক্ষেত্রে এ আর বি এর মান কত হবে সেটা কিন্তু ডিপেন্ড করবে এ ভেক্টর আর বি ভেক্টরের সাথে আর ভেক্টরের কত কোণ রয়েছে তার উপরে। ঠিক আছে, তো সেটা আমরা এক্ষুনি প্রুফ করতেও পারবো, সেটা নিয়ে চিন্তা করার কিছু নেই। তো এই হচ্ছে মেন আইডিয়া আমাদের এখানকার। তো ভেক্টর বিভাজন কেন আমরা করছি,
ভেক্টর বিভাজন করার কারণ আমরা কিছুক্ষণ পরেই দেখতে পাবো যে কেন আমরা ভেক্টর বিভাজন করি। অনেক সময় কি হয়, ধরো একটা বল প্রয়োগ হচ্ছে উত্তর পশ্চিম দিক বরাবর, ঠিক আছে, আর একটা লোক যাচ্ছে তোমার উত্তর দিক বরাবর। তাহলে সেক্ষেত্রে প্রকৃতপক্ষে দেখলে তুমি দেখবে তোমার প্রযুক্ত বল উত্তর পশ্চিম দিকে আর বস্তুটা যাচ্ছে উত্তর দিকে। তাহলে তুমি দেখছো প্রযুক্ত বলের অভিমুখ আর তোমার বস্তুর গতির অভিমুখ কিন্তু অন্য দিকে। তো তুমি বুঝতে পারছো না যে এই বলের কোনো এফেক্ট কি বস্তুটার গতির ওপরে পড়বে কি না। তো সেক্ষেত্রে আমরা কি করি, ভেক্টরটাকে ভেঙে ফেলি। ভেক্টরটাকে ভেঙে দেখি যে ওই ভেক্টরের আদৌ কোনো উপাংশ বা কোনো অংশ বস্তুর গতির অভিমুখে আছে কি না। যদি থাকে তাহলে আমরা বলবো যে এই বলের জন্য বস্তুটা কিন্তু বস্তুর গতির কিছু না কিছু পরিবর্তন হবে। কিন্তু যদি আমরা দেখি যে তোমার যে প্রযুক্ত বল তার কোনো উপাংশই বস্তুর গতির অভিমুখে নেই, তাহলে অবশ্যই এটা বলা যায় যে তোমার বলের কোনো অংশই কিন্তু বস্তুর গতির দিকে বা বিপরীত দিকে কাজ করছে না। তাহলে বস্তুর গতি তোমার দ্বারা প্রযুক্ত বলের জন্য কোনোভাবে পরিবর্তিত হবে না, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু এক্সপ্লেন করার জন্য আমাদের ভেক্টর বিভাজন অনেক সময় দরকার পড়ে। কোনো বস্তুর প্রকৃত বেগ বা প্রকৃত মোশন বোঝার জন্য, গতির অভিমুখ বোঝার জন্য কিন্তু আমাদের ভেক্টর বিভাজন দরকার পড়ে। তো ভেক্টর বিভাজনটা একবার দেখি আমরা কিভাবে করা যায়। ধরো এই হচ্ছে আর ভেক্টর। এই ভেক্টরটাকে আমরা ভেঙে ফেলবো দুটো ভেক্টরে, যেটা একটা হচ্ছে এ ভেক্টর আর একটা হচ্ছে বি ভেক্টর। এই আর ভেক্টর, এই যে এ ভেক্টর সেটা আর ভেক্টরের সাথে আলফা কোণ করেছে, আর বি ভেক্টরটা আর ভেক্টরের সাথে বিটা কোণ করেছে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে যখন ভেক্টর বিভাজন আমরা করি তখন যে দুটো ভেক্টর পাবো এই দুটো ভেক্টর যোগ করলে যেন আমার আবার আর ভেক্টর পাওয়া যায়। তার মানে সামান্তরিক সূত্র কিন্তু হোল্ড করতে হবে এই এ ভেক্টর আর বি ভেক্টরকে। তার মানে এ ভেক্টর আর বি ভেক্টর নিয়ে তুমি যদি একটা সামান্তরিক আঁকো, তার যাতে কর্ণ আর ভেক্টর হয়। এটাই তো সামান্তরিক সূত্র ছিল আমাদের, যে দুটো ভেক্টর নিয়ে যদি আমরা কোনো সামান্তরিক আঁকি তাহলে তার যে কর্ণ, সেই কর্ণ হবে আমাদের ওই দুটো ভেক্টরের যোগফল। তাহলে এই আর ভেক্টরকে ভেঙে তুমি এ আর বি যে দুটো পেয়েছো সেই দুটো ভেক্টরকে ধরে তুমি যদি একটা সামান্তরিক আঁকো, তার কর্ণ কিন্তু আর ভেক্টর হতে হবে, না হলে এই এ ভেক্টর আর বি ভেক্টর কিন্তু ঠিকঠাকভাবে বেরোবে না, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো এই অবস্থায় ধরো, আচ্ছা, তো এ ভেক্টর আর ভেক্টরের সাথে আলফা কোণ করেছে। আচ্ছা, এই ভেক্টরটা বি ভেক্টর, এই ভেক্টরটাও তাহলে বি ভেক্টর হবে কেন? আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহু সমান আর সমান্তরাল হয়। তার মানে আমরা জানি ভেক্টরের কি মান আর অভিমুখ কি হয়, দুটোই আছে। তাহলে এটা যদি বি ভেক্টর হয় তার মান হচ্ছে কি এই বাহুটার দৈর্ঘ্য। এটা আমরা পড়েছি যে যে কোনো ভেক্টরের মান হচ্ছে ওটা যে অ্যারো দিয়ে প্রকাশ করা হয় তার দৈর্ঘ্য। তাহলে বি ভেক্টরের মান, আর আচ্ছা এই যে বাহুটার দৈর্ঘ্য এই বাহুটারও দৈর্ঘ্য তাই, তার মানে আর এই বাহুটাও যেদিকে যাচ্ছে এই বাহুটাও সেদিকে যাচ্ছে, কারণ এই দুটো সমান্তরাল। তাহলে এটা যদি বি ভেক্টর হয় তাহলে এটাও আমাদের বি ভেক্টর হবে। বোঝা গেল? তাহলে এবার ভালো করে ভেবে দেখো, এটা যদি বিটা হয় এটাও কিন্তু আমাদের বিটা, কারণ হচ্ছে এটা হচ্ছে একান্তর কোণ, ঠিক আছে। এবার এম এন ও এই ত্রিভুজটার জন্য এটা আলফা এটা বিটা হলে এই কোণটা হবে 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। এবার একটা জিনিস আমরা ব্যবহার করব, সেটা হচ্ছে বলে ত্রিভুজের অভেদাবলী, ঠিক আছে। এখানে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে আর ভেক্টর ইজ রিজলভড ইনটু টু ভেক্টরস এ অ্যান্ড বি। তার মানে আর ভেক্টরকে ভেঙে ফেলা হয়েছে দুটো ভেক্টরে, এ ও বি ভেক্টরে। এবার আমরা নাও ইউজিং ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ ট্রায়াঙ্গেল, যেটাকে আমরা বলছিলাম ত্রিভুজের অভেদাবলীর সূত্র ব্যবহার করে পাই। ত্রিভুজের সূত্র থেকে পাই কি পাই? আচ্ছা, ত্রিভুজের অভেদাবলীর সূত্র বলে যে কোনো একটা কোণের সাইন আর তার উল্টো দিকের বাহুর অনুপাত সবসময় ধ্রুবক হয়। তার মানে যদি আমি ধরো আলফা কোণটা ধরি, তাহলে সাইন আলফা ডিভাইডেড বাই উল্টো দিকের বাহু হচ্ছে ও এন, সাইন আলফা বাই ও এন, এটা কিন্তু কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট মানে কি সবার জন্য সমান। আলফার জন্য সাইন আলফা বাই ও এন যেমন হচ্ছে সাইন বিটা বাই এম এন ইকুয়ালস টু সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা বাই ও এম, ঠিক আছে। বোঝা গেল?
এই জায়গাটা সাইন বিটা বাই তার উল্টো দিকের বাহু এম এন, আর সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা তার উল্টো দিকের বাহু হচ্ছে ও এম বা এমও, এই দুটো এইগুলো কিন্তু কনস্ট্যান্ট। আচ্ছা সাইন আলফা বাই ও এন, আচ্ছা ও এন হচ্ছে আমাদের মড অফ বি, কারণ ও এন হচ্ছে আমি এই বাহুটা দিয়ে বি ভেক্টর প্রকাশ করেছি, তাহলে এই বাহুটার দৈর্ঘ্য বি ভেক্টরের মানের সাথে সমান হবে। তাহলে ও এন হচ্ছে মড অফ বি, সাইন আলফা বাই মড অফ বি। একইভাবে এম এন দিয়ে আমি এ ভেক্টর প্রকাশ করেছি, তাহলে এম এন এই বাহুটার দৈর্ঘ্য মড অফ এ হবে, তাহলে সাইন বিটা বাই এ মড অফ এ। সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা, যেটা সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা সাইন আলফা প্লাস বিটা হয়, ঠিক আছে। এটা এটাও ত্রিভুজের সূত্র, তো এটা তোমাদের অঙ্কে আছে, দেখে নেবে। সাইন 180 ডিগ্রি মাইনাস যে কোনো কোণ সাইন অফ সেই কোণটাই হয়, তাহলে সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা সাইন আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই ও এম ছিল বা এমও ছিল, এমও হচ্ছে মড অফ আর। আচ্ছা এবার আমরা কি করব, এই একটা ইকুয়েশন নিতে পারি, সাইন আলফা বাই বি মড বি ইকুয়ালস টু সাইন আলফা প্লাস বিটা বাই মড আর, কারণ এই সব কটা তো ইকুয়াল, তাহলে এটা একটা ইকুয়েশন আমরা নিতে পারি। তাহলে সেখান থেকে আমরা মড অফ বি পাবো, মড অফ বি কী পাবো, মড অফ আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। এটা একটু ক্যালকুলেশন দেখে নাও। আর আরেকটা ইকুয়েশন হচ্ছে এই ইকুয়েশনটা, সাইন বিটা বাই মড এ ইকুয়ালস টু সাইন আলফা প্লাস বিটা বাই মড আর। তাহলে কী করবো, ক্রস মাল্টিপ্লাই করো, এটা এখানে নিয়ে এসো, এটা নিয়ে এসো, আর এটাকে এইদিকে তোলো, তাহলে মড এ ইকুয়ালস টু আসবে মড আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা, ঠিক আছে। আচ্ছা যেমন আমি বলছিলাম, দেখো ভালো করে, এই মড এ আর বি এর মান কি হবে, সেটা কিন্তু এই বিটা আর এই আলফা এই দুটো কোণের ওপর নির্ভর করছে। আলফা আর বিটার মান যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে তোমার মড এ আর মড বি এর মানও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এবার ভেক্টর রিজলিউশন ইনটু নর্মাল কম্পোনেন্টস, তার মানে এটা কি, এটা হচ্ছে লম্ব উপাংশে ভেক্টর বিভাজন, লম্ব উপাংশে ভেক্টর বিভাজন, ঠিক আছে। আচ্ছা এটা কি করে করব আমরা, এটাতে কি আছে, এটাতে দুটো ভেক্টর যে উপাংশ হবে তারা লম্ব হবে, তার মানে একটা যদি ওপর দিকে হয় একটা আনুভূমিক দিকে হবে। তার মানে কি আলফা, এটা তো আর ভেক্টরের সাথে এ ভেক্টরটা আলফা কোণ করেছিল আর বি ভেক্টরটা বিটা কোণ করেছিল, তাহলে আলফা প্লাস বিটা এটা 90 ডিগ্রি হবে, তাহলে বিটা ইকুয়ালস টু 90 মাইনাস আলফা, এই ফর্মুলাতে বসিয়ে দাও। তাহলে মড এ পাবে মড আর সাইন বিটা আছে মানে সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা ডিভাইডেড বাই আলফা প্লাস বিটার জায়গায় 90 বসালাম। আচ্ছা সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা হচ্ছে কস আলফা, তাহলে মড আর কস আলফা। বি এর জায়গায় তুমি মড আর সাইন আলফাকে সাইন আলফা রেখে দাও, সাইন আলফা প্লাস বিটা রেখে 90 ডিগ্রি বসালে মড ওভার সাইন আলফা। এবার একটা জিনিস এটাকে মনে কী করে রাখবো সেটা দেখে নাও, এ ভেক্টর আর ভেক্টরটা কিন্তু এ ভেক্টরের সাথে আলফা কোণ করে তৈরি করেছিল, তাই এ ভেক্টরের মান হচ্ছে মড অফ আর কস আলফা, মানে যার সাথে কোণ তৈরি করে সেটার বরাবর কিন্তু কস কম্পোনেন্ট হয়, এটা মনে রাখবে। আর অন্যটা সাইন কম্পোনেন্ট হবে, এটাও খুব সহজে মনে রাখা যায়। তাহলে এ ভেক্টরটা হবে মড অফ আর কস আলফা, আর বি ভেক্টরটা হবে, যেহেতু বি ভেক্টরটার সাথে তো আলফা কোণটা তৈরি নেই, তাহলে বি ভেক্টরটা হবে মড অফ আর সাইন আলফা। এবার যদি ধরো বিটা নিয়ে আমি অঙ্কটা করতাম, তাহলে কী করতাম, আর ভেক্টরের সাথে বি ভেক্টরটা বিটা কোণ করেছে, তাহলে বি ভেক্টরটা হতো আমাদের মড অফ আর সাইন কস বিটা, আর এ ভেক্টরের সাথে কিন্তু কোনো বিটা অ্যাঙ্গেল করেনি, তাহলে এ ভেক্টরটা হতো আমাদের মড অফ আর সাইন বিটা। ওকে, তো এই গেল আমাদের ভেক্টর বিভাজন। এরপরে একটা আমরা জিনিস করব, সেটাকে বলা হয় রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ। তো এটা হচ্ছে আমাদের আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ কী জিনিস, ধরো কোনো একটা বস্তু, ধরো একটা গাড়িতে আমি যাচ্ছি আর একটা গাড়িতে আমার বন্ধু যাচ্ছে, দুটো গাড়ি পাশাপাশি 40 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে, ঠিক আছে। দুটো গাড়ি পাশাপাশি যাচ্ছে আর তাদের বেগ হচ্ছে দুটোরই 40 কিলোমিটার/আওয়ার, এটাও যাচ্ছে 40 কিলোমিটার/আওয়ার বেগে, আর আরেকটা গাড়ি সেটাও যাচ্ছে 40 কিলোমিটার/আওয়ার বেগে। এই অবস্থায় যদি আমরা একটা গাড়ি থেকে আরেকটা গাড়িকে দেখি, তাহলে আমরা সাধারণত দেখতে পাই পাশের গাড়িটাকে স্থির থাকতে দেখি, ঠিক আছে। কিন্তু আদৌ কি পাশের গাড়িটা স্থির থাকে, একদমই না। আর একটা ঘটনা হচ্ছে, যখন দেখো যে
একটা ট্রেন ধরো 40 কিলোমিটার/আওয়ার বেগে এই দিকে যাচ্ছে, আর একটা ট্রেন উল্টো দিক থেকে 30 কিলোমিটার/আওয়ার বেগে আসছে, তাহলে সেক্ষেত্রে আমরা দেখি উল্টো দিক থেকে যে ট্রেনটা আসছে সেই ট্রেনটা যেন অনেক জোরে চলে গেল আমাদের ট্রেনের পাশ দিয়ে। তো সত্যিই কি ওই ট্রেনটার বেগ এতটাই বেশি যে ওটা, কিন্তু বাস্তবে দেখবে যে ওই ট্রেনটার বেগ কিন্তু শুধুমাত্র 30 কিলোমিটার/আওয়ার। তো সেটাই এখানে লেখা হয়েছে, আমি যেটা লিখেছি সেটা হচ্ছে তো ধরো তো তার মানে আমরা যে দেখি সমস্ত কিছুই কিন্তু আমরা আমাদের সাপেক্ষে কিন্তু কোনো বস্তুর বেগটা আমরা কল্পনা করি, বস্তুর প্রকৃত বেগ কী কিন্তু আমরা অনেক সময় জানতে পারি না। ঠিক আছে, তো যেমন আর একটা ঘটনা বলা যেতে পারে, ধরো একটা বস্তু স্থির রয়েছে, ঠিক আছে, তাহলে সেটা কি আদৌ স্থির রয়েছে? ধরো তুমি বসে রয়েছো, তুমি দেখলে তোমার সামনে একটা বস্তু স্থির রয়েছে, কিন্তু এই জিনিসটাকে কেউ যদি চাঁদ থেকে দেখে তাহলে সে বুঝবে যে পৃথিবী কিন্তু নিজের চারিদিকে ঘুরছে, তাহলে তুমিও ঘুরছো, বস্তুটাও ঘুরছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বস্তুটা স্থির নয়। কেউ যদি সূর্য থেকে দেখে সেও তাই দেখবে, সে আবার দেখবে যে তুমি আবার সূর্যের চারিদিকে ঘুরছো, মানে পৃথিবী শুধু নিজের অক্ষের চারিদিকে ঘুরছে না, সূর্যের চারিদিকেও ঘুরছে। তার মানে তার কাছে বস্তুটার বেগ কিন্তু অনেক বেশি কমপ্লেক্স, মানে অত সহজ সরল বেগ নয়, ঘুরছে প্লাস এক জায়গা থেকে আরেক জায়গায় সরেও যাচ্ছে। তো তার মানে কি? তার মানে হচ্ছে এই প্রকৃতিতে কোনো বস্তুর বেগই কিন্তু প্রকৃত বেগ নয়। আমরা যে কোনো বস্তুকে দাঁড়িয়ে রয়েছি বা স্থির রয়েছে বলছি, বা কোনো বস্তু গতিশীল রয়েছে বলছি, সেই সমস্ত কিছু আপেক্ষিক। আপেক্ষিক মানে হচ্ছে কারোর একটা সাপেক্ষে, কার সাপেক্ষে? পৃথিবীর সাপেক্ষে। আমরা ধরে নিই পৃথিবী স্থির রয়েছে, এই ধরে নিয়ে পৃথিবীর সাপেক্ষে আমরা বেগটা বার করি। তো এই ঘটনাটাকেই বলা হয় আপেক্ষিক বেগ। আপেক্ষিক মানে হচ্ছে কারোর সাপেক্ষে কোনো জিনিসের বেগ। এবার ধরো এই যেমন উদাহরণ দিলাম যে আমি একটা গাড়িতে যাচ্ছি, 40 কিলোমিটার/আওয়ারে গাড়িটা যাচ্ছে, আর একটা লোকও গাড়ি করেই যাচ্ছে, তার গাড়িটাও 40 কিলোমিটার/আওয়ারে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি পাশের গাড়িটাকে কী দেখবো? স্থির দেখবো। কেন দেখবো? কারণ হচ্ছে আমার সাপেক্ষে দেখো, আমি যে স্পিডে যাচ্ছি পাশের জন্য সেই স্পিডে যাচ্ছে, তাহলে কেউ কারোর থেকে এগিয়ে যাচ্ছে না, পিছিয়েও যাচ্ছি না। তো সেই অর্থে আমি বলছি যে পাশের লোকটা পাশের গাড়িটা কিন্তু স্থির রয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে সে কিন্তু স্থির নেই। তাহলে আপেক্ষিক বেগের সময় আমরা কি করি? আপেক্ষিক বেগ আমরা কিভাবে দেখি? আপেক্ষিক বেগ অ্যাকচুয়ালি এইরকমভাবে, আমি যদি ফর্মুলাটা লিখি তাহলে দেখো এক্সপ্লেন করলেও তুমি বুঝতে পারবে। ধরো ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, তার মানে এ বস্তুর বেগ বি বস্তুর সাপেক্ষে। এ বস্তুর বেগ বি বস্তুর সাপেক্ষে, সেটা কত হবে? যার সাপেক্ষে বলি আমরা, মানে সে হচ্ছে দেখছে, মানে যদি আমার সাপেক্ষে বলি মানে হচ্ছে আমি দেখছি, তাহলে সবসময় কি হয়, তার বেগটা বিয়োগ হয়ে যায়। কেন বিয়োগ হয়ে যায়? আমি ধরো তুমি যদি একটা গাড়িতে 40 কিলোমিটার/আওয়ার বেগে যাও, আর গাড়িটার জানলা টানলা যদি সমস্ত কালো কাপড় দিয়ে ঢেকে রেখে দিই, গাড়িতে কোনো ভাইব্রেশন না হয়, তুমি কিন্তু বুঝতে পারবে না যে তুমি 40 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছ। কেন বুঝতে পারবে না? কারণ আমরা কখনোই নিজেদের বেগ বা নিজেদের গতি কিন্তু আমরা বুঝতে পারি না। আমরা কি করে বুঝি আমরা গতিশীল রয়েছি বা গাড়িটা চলছে? একটা হচ্ছে গাড়ির ভাইব্রেশন, গাড়িটা কাঁপে, সেই থেকে বুঝি। আর আরেকটা হচ্ছে আমরা আশেপাশে জানলা দিয়ে আশেপাশে দেখতে থাকি, দেখি যে মাঠ ঘাট বাড়িগুলো পিছন দিকে চলে যাচ্ছে, সেখান থেকে আমরা বুঝি যে বাড়িগুলো পিছন দিকে চলে যাচ্ছে, মানে আমরা সামনের দিকে এগোচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো তার মানে আমরা কখনোই নিজেদের বেগটা বুঝতে পারি না। তাহলে কোনো বস্তু যদি 60 কিলোমিটার/আওয়ার বেগে আমার পাশ দিয়ে যায়, আর আমি যদি 40 কিলোমিটার/আওয়ার বেগে সামনের দিকে চলতে থাকি, তার মানে এই 40 কিলোমিটার/আওয়ার যে বেগ, আমার বেগটা, সেই বেগটা আমি কিন্তু বুঝতে পারছি না। তাহলে আমি ওই গাড়িটার বেগ কী বুঝবো? 60 - 40, কারণ 40 এই বেগটা এতটা কিন্তু আমি বুঝতে পারছি না। বোঝা গেল? তো কোনো বস্তুর সাপেক্ষে বি বস্তুর সাপেক্ষে যদি এ বস্তুর বেগ আমরা বার করি, তাহলে সেটা আসবে আমাদের ভিএ মাইনাস ভিবি, মানে বি বস্তুর বেগটা বাদ যাবে। বোঝা গেল? এটা কিন্তু পুরোটাই ভেক্টর, তাহলে এখানে আমরা ভেক্টর সাইন দিয়ে দেবো, বেগগুলো কিন্তু ভেক্টর। বোঝা গেল? তো এবার আমরা দেখি যে এইভাবে যেটা দেখলাম সেটাতে ঠিক কিনা। আচ্ছা, একটা গাড়ি ধরো, এ গাড়িটা 40 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে, বি গাড়িটা 30 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে। এই অবস্থায় তার মানে কি, এ গাড়িটা বি গাড়িকে তো ওভারটেক করে চলে যাবে,
তাহলে কোনো লোক যে বি গাড়িতে বসে রয়েছে সে কি দেখবে এই গাড়িটা আস্তে আস্তে তার পাশ দিয়ে এগিয়ে যাচ্ছে। দেখো কি কতটা আস্তে এগিয়ে যাচ্ছে। তাহলে এ গাড়ির বেগ বি গাড়ির সাপেক্ষে যদি আমি বার করি ভি এ মাইনাস ভিবি করে, তাহলে 40 মাইনাস 30 10 কিলোমিটার পার আওয়ার। তার মানে বুঝতে পারছো, তার মানে লোকটা বুঝবে গাড়িটা 10 কিলোমিটার পার আওয়ার বেগে কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। তার মানে ঠিকই তো, অ্যাকচুয়ালি লোকটা তো তাই দেখবে, আমরাও তো তাই দেখি, পাশ থেকে গাড়িটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। গাড়িটা যে অ্যাকচুয়ালি 40 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে বা 60 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে সেটা তো আর আমরা বুঝি না। তো সেটাই আমি এখানে লিখেছি যে বি দ্যাট ইজ মুভিং উইথ দ্য ভেলোসিটি অফ, মানে বি যেটা তোমার 30 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, এনিওয়ান ইন দিস কার, যে কোনো লোক ওই গাড়িতে উইল সি দ্য কার এ, গাড়িটাকে দেখবে টু মুভ উইথ দ্য ভেলোসিটি 10 কিলোমিটার পার আওয়ার, গাড়িটাকে 10 কিলোমিটার পার আওয়ার বেগে এগিয়ে যেতে দেখবে, অ্যান্ড কার এ ইজ ওভারটেকিং কার বি উইথ স্পিড 10 কিলোমিটার পার আওয়ার। অবশ্যই গাড়িটা বি গাড়িটাকে ওভারটেক করে যাবে, কিন্তু কত বেগে ওভারটেক করবে? মাত্র 10 কিলোমিটার পার আওয়ার। কেন করবে বোঝা গেল। এবার যদি উল্টো ঘটনাটা ঘটে, যখন আমরা বললাম কি একটা গাড়ি সামনে যাচ্ছে আর একটা গাড়ি উল্টো দিকে আসছে, সেক্ষেত্রে আমরা বেশিরভাগ সময় দেখি যে গাড়িটা উল্টো দিক থেকে আসছে সেটা অনেক জোরে চলে গেল মনে হয়। তো সেক্ষেত্রে ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি যদি আমরা বার করি, এ গাড়ির বেগ বি গাড়ির সাপেক্ষে যদি বার করি, তাহলে বি গাড়িটাকে কী করতে হবে? বি গাড়ির বেগটাকে বাদ দিতে হবে আমাকে এ গাড়ির বেগ থেকে। তাহলে ভি এ মাইনাস ভিবি করবে একইভাবে। আচ্ছা, ভি এ 40, এবার দেখো দুটো উল্টো দিকে, তো তাহলে যে কোনো একটা ডাইরেকশন পজিটিভ ধরতে হবে। আমি ধরো ডান দিকে যাচ্ছে, এই ডাইরেকশনটাকে পজিটিভ দিলাম, তাহলে এই 40 কিলোমিটারটা পজিটিভ হবে, আর এই 30টা উল্টো দিকে যাচ্ছে, তো এটা মাইনাস 30 হবে। তাহলে 40 মাইনাস মাইনাস 30, ভিবিটা আমার মাইনাস 30 হয়ে গেল। তাহলে দুটো আলটিমেটলি কিন্তু আমাদের যোগ হয়ে 70 হয়ে গেল। তো এটাই তো দেখি, যখন কোনো গাড়ি উল্টো দিক থেকে আসে তখন আমরা কী করে দেখি যে গাড়িটা যেন খুব জোরে চলে গেল আমাদের গাড়ির পাশ দিয়ে। তো এটাই হচ্ছে ব্যাপার, বোঝা গেল? ঠিক আছে। আচ্ছা, এই রিলেটিভ ভেলোসিটি বা আপাত বেগ বা আপেক্ষিক বেগের জন্যই ধরো আমরা যখন সাইকেল করে যাই, তখন সাইকেল বা বাইকে করে যাই, তখন তোমরা দেখবে বৃষ্টি যদি পড়ে, তাহলে দেখবে বৃষ্টির ফোঁটাটা সোজা পড়ছে, তুমি দেখবে না। ধরো হাওয়া নেই, বৃষ্টির ফোঁটা তো সোজা পড়া উচিত, কিন্তু সেটা তোমরা দেখবে না। তুমি দেখবে বৃষ্টির ফোঁটাটা তোমার মুখের দিকে বেঁকে চলে আসছে, তোমার মুখের দিক করে এসে পড়ছে। ঠিক আছে, এই ঘটনাটা কেন ঘটে? এটাও সেই আপেক্ষিক বেগের জন্য। আমরা দেখি ওটা অ্যাকচুয়ালি বৃষ্টির বেগ ধরে নিলাম, এটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু সাইক্লিস্ট। মানে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে বৃষ্টির আপেক্ষিক বেগ বার করব। এটা কোনো ক্যালকুলেশন না, জাস্ট আপেক্ষিক বেগের একটা প্রয়োগ দেখাচ্ছি। লেট ভেলোসিটি অফ রেন ইজ ভি ডাউনওয়ার্ড, মানে বৃষ্টির যে বেগ সেটা হচ্ছে ভি, যেটা সোজা নিচের দিকে। এবং একটা সাইক্লিস্ট কী করছে? মুভিং উইথ আ ভেলোসিটি স্মল ভি হরাইজেন্টালি। তার মানে ডাউনওয়ার্ড মানে নিচের দিকে, আর হরাইজেন্টালি মানে আনুভূমিক দিকে। তাহলে কি হয়েছে? এবার ছবিতে চলে আসি। ভি বেগে, ক্যাপিটাল ভি বেগে বৃষ্টি নিচের দিকে পড়ছে, আর স্মল ভি বেগে এই সাইক্লিস্ট ডান দিকে যাচ্ছে। ঠিক আছে, এদের মধ্যে 90 ডিগ্রি কোণ রয়েছে। এবার যদি ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু সাইক্লিস্ট বার করি, মানে তার মানে ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু সাইক্লিস্ট মানে সাইকেল চালকের সাপেক্ষে বৃষ্টির বেগ। তাহলে এটা হচ্ছে সাইকেল আরোহীর সাপেক্ষে বৃষ্টির বেগ। সেটা কত হবে? সাইকেল আরোহীর সাপেক্ষে, তাহলে সাইকেল আরোহীর বেগটা বিয়োগ হবে। তার মানে ভি আর, যদি আমি আপেক্ষিক ভি আর ধরেছি, ক্যাপিটাল ভি মাইনাস স্মল ভি হচ্ছে বৃষ্টির বেগ, ক্যাপিটাল ভি হচ্ছে বৃষ্টির বেগ আর স্মল ভি হচ্ছে আরোহীর বেগ। এবার আমরা কি করি? বিয়োগ তো করি না, যোগ করি। ক্যাপিটাল ভি প্লাস অফ মাইনাস ভি স্মল ভি করবো। আচ্ছা, ছবিটা আঁকা হয়ে গেছে। স্মল ভি যদি এইদিকে হয়, মাইনাস অফ স্মল ভি এইদিকে হবে। এবার এই ভেক্টরটাকে আর ক্যাপিটাল ভিটাকে যোগ করতে হবে। এবার ক্যাপিটাল ভিটা এখানে আছে, এটাকে যোগ করতে পারবো না, এটাকে বাড়িয়ে নিলাম। এবার এই দুটো দিয়ে কী করবো? সামান্তরিক সূত্রের মতো, মানে এখানে একটা সামান্তরিক তৈরি করব। ঠিক আছে,
আর সামান্তরিকের এই যে কর্ণটা সেটাই হবে আমার তাহলে এই দুটো ভেক্টরের যোগফল, তার মানে ভি প্লাস অফ মাইনাস ভি, তার মানে এটা তো আপেক্ষিক বেগ ভি আর, তাহলে এটা অ্যাকচুয়াল এইটা হবে অ্যাকচুয়ালি আমার আপেক্ষিক বেগ, আর যেটা তাহলে আমার অভিলম্বের সাথে কি হয়েছে আলফা কোণ করছে। তার মানে দেখো ভালো করে তুমি এটাই কিন্তু দেখো তার মানে এই আপেক্ষিক বেগের অভিমুখ কিন্তু এই দিকে, তার মানে আমরা কিন্তু উল্লম্বভাবে বৃষ্টিটা পড়ছে দেখলাম না, আমরা দেখলাম আলফা কোণ করে পড়ছে। এবার তার মান কত হবে? আচ্ছা দেখো এটা তো কর্ণ, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, তাহলে কি করে পাবো? এটা হচ্ছে অতিভুজ ইকুয়ালস টু রুট অফ, তাহলে মড অফ ভি স্কোয়ার প্লাস মড অফ মাইনাস ভি স্কোয়ার, মানে মাইনাস ভি তো আর করা যায় না, মড মানে হচ্ছে অলওয়েজ পজিটিভ, তাহলে মড অফ স্মল ভি স্কোয়ার, তাহলে আলফা ট্যান আলফা কী হবে? লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে মড অফ মাইনাস ভি, ভূমি হচ্ছে মড অফ ক্যাপিটাল ভি। বোঝা গেল? এই হচ্ছে তাহলে আমাদের আপেক্ষিক বেগ। তাহলে আপেক্ষিক বেগটাই হচ্ছে যেটা আমরা কিন্তু কোনো বস্তুর পর্যবেক্ষণ করি বা কোনো বস্তুর দেখি, সেটাই কিন্তু আপেক্ষিক বেগ। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট জিনিস হচ্ছে প্রাসের গতি। প্রাসের গতি কি? প্রাসের গতি হচ্ছে যখন এটা হচ্ছে খুব খুব সাধারণ, যেটা আমরা দেখি যে কোনো বস্তুকে যে ছুঁড়লে সেটা কি হয়, ওপর দিকে ওঠে, আনুভূমিকভাবেও সেটা কিছুটা যায়, গিয়ে এরকমভাবে দূরে গিয়ে পড়ে। যখন আমরা ক্রিকেট খেলি, বল ছুঁড়ি, তখন এইভাবেই যায়। এবার ধরো একটা বস্তুকে ইউ বেগে আনুভূমিক দিকের সাথে থিটা কোণে ছোঁড়া হয়েছে, তো বল ইজ প্রজেক্টেড অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা। প্রজেক্টেড মানে হচ্ছে ছোঁড়া হয়েছে, কত থিটা অ্যাঙ্গেলে ছোঁড়া হয়েছে। এবার কি করলাম, ভেলোসিটি ইজ রিজলভড ইন্টু টু কম্পোনেন্টস, তার মানে বেগের দুটো উপাংশ বার করলাম, হরাইজন্টাল কম্পোনেন্ট আর ভার্টিক্যাল কম্পোনেন্ট। ভার্টিক্যাল কম্পোনেন্ট মানে হচ্ছে উল্লম্ব উপাংশ, উল্লম্ব উপাংশ। এবার দেখো এই দিক বরাবর থিটা কোণ করেছে, তাহলে ইউ যদি আনুভূমিক দিক বরাবর থিটা কোণ করে, তাহলে এই দিক বরাবর কস কম্পোনেন্ট হবে, তাহলে এই দিক বরাবর ইউ কস থিটা হবে, অলরেডি আমি দেখিয়েছি। আর ওপরের দিক বরাবর আমার তাহলে ইউ সাইন থিটা হবে। তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্ট বা উল্লম্ব উপাংশ, এটা হচ্ছে তোমার উল্লম্ব উপাংশ, আর এটা হচ্ছে তোমার আনুভূমিক উপাংশ। তাহলে উল্লম্ব উপাংশ তোমার ইউ সাইন থিটা, সরি ভি সাইন থিটা কেন, এটা ইউ সাইন থিটা হবে, সরি। আর আনুভূমিক উপাংশ তোমার ইউ কস থিটা। ঠিক আছে? এবার আমি যেটা বলছিলাম তখন, যে এই কম্পোনেন্টে ডিভাইড কেন করা হয়, ভাঙা কেন হয়, রিজলভ। তো এখানে আমরা ধরে নেব যে বস্তুটার দুটো গতি আছে, একটা বস্তুটা ওপরে উঠছে আর একটা হচ্ছে বস্তুটা সামনের দিকেও যাচ্ছে। তাহলে আমরা এখানে ধরে নেব যে ওপরের দিকে যেটা উঠছে সেটা শুধুমাত্র উল্লম্ব উপাংশে বেগের উল্লম্ব উপাংশের জন্য, আর আনুভূমিক দিকে যেটা যাচ্ছে বা সামনের দিকে যেটা যাচ্ছে সেটা বেগের আনুভূমিক উপাংশের জন্য। তাহলে এই জিনিসটা আমরা কিন্তু ধরে নেব, সেটাই আমি এখানে লিখেছি। ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট ইজ কজড বাই দ্য ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি। এই যে আমি যেটা বাংলায় বললাম সেটা ইংলিশে লেখা আছে, একটু নিজেদের মতো করে গুছিয়ে নোটসটা বানিয়ে নিও। অ্যান্ড হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট ইজ কজড বাই দ্য হরাইজন্টাল ভেলোসিটি কম্পোনেন্ট। তার মানে উল্লম্ব উপাংশটা শুধুমাত্র উল্লম্ব দিকের সরণের জন্য দায়ী, আর আনুভূমিক উপাংশ বেগের আনুভূমিক উপাংশটা আনুভূমিক দিকে সরণের জন্য দায়ী। এবার দেখো ওপরের দিকে যখন যে উপাংশটা কাজ করছে, অভিকর্ষীয় ত্বরণ কিন্তু নিজের দিকে কাজ করছে, তাহলে সেই উপাংশটা কিন্তু মন্দিত হবে। তাহলে ওপরের দিকে বস্তুটার বেগ যদি মন্দিত হয়, তাহলে ওপরের উপাংশের বেগটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে, কমতে কমতে একটা সময় গিয়ে ওপরের উপাংশের মান শূন্য হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে গিয়ে কিন্তু বস্তুটার এরপরে কিন্তু আর বস্তুটা উপরে উঠবে না, এরপর বস্তুটা আবার নিচে নামতে শুরু করবে। বোঝা গেল? তাহলে ম্যাক্সিমাম হাইট মানে হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, বস্তুটা কতটা সর্বোচ্চ উচ্চতায় পৌঁছবে। আচ্ছা, সর্বোচ্চ উচ্চতায় বস্তুর বেগের আনুভূমিক উল্লম্ব উপাংশ শূন্য হয়ে যাবে। তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as তো আমরা জানি। তাহলে ফাইনালটা কত হবে? 0 হবে। শুরুতে কত ছিল? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, মাইনাস হবে কারণ মন্দন হয়েছে, 2 এর বদলে জি হবে, এইচ ম্যাক্স কারণ এই ভি এর ভ্যালু 0, একমাত্র এইচ ম্যাক্স বা সর্বোচ্চ উচ্চতায় হবে, সেখান থেকে এইচ ম্যাক্স আমরা
বার করে নিতে পারি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। ওকে, সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে? এগেন সর্বোচ্চ উচ্চতায় বেগ তো শূন্য, তাহলে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি থেকে 0 ইকুয়ালস টু ইউ সাইন থিটা মাইনাস জিটি করতে পারি, টি ইকুয়ালস টু ইউ সাইন থিটা বাই জি। টাইম অফ ফ্লাইট, টাইম অফ ফ্লাইট মানে হচ্ছে উড্ডয়ন কাল। কতক্ষণ আকাশে ভেসে রয়েছে সেটাই হচ্ছে টাইম অফ ফ্লাইট। সেটা করি আমরা জানি 2t, উঠতে যা সময় লাগে নামতেও তাই সময় লাগে, তাহলে টোটাল 2t, তার মানে 2u সাইন থিটা বাই জি, এটার সাথে 2 মাল্টিপ্লাই করেছি। রেঞ্জ, রেঞ্জ মানে হচ্ছে প্রক্ষেপ সীমা। প্রক্ষেপ সীমা হচ্ছে ম্যাক্সিমাম কতটা দূরে তুমি ছুঁড়তে পারবে, তার মানে আনুভূমিক সরণ, এটা মানে হচ্ছে পাতি কথা আনুভূমিক দিক বরাবর সরণ। যতক্ষণ বস্তুটা আকাশে উড়ে বেড়াচ্ছে সেই সময় বস্তুটার আনুভূমিক সরণ কতটা হলো, আর সেটা কি করে বার করতে পারি? আনুভূমিক বেগ ইন্টু সময়, কারণ আনুভূমিক দিক বরাবর কিন্তু কোনো ত্বরণ বা মন্দন কাজ করছে না, উলম্ব দিক বরাবর একমাত্র মহাকর্ষ কাজ করছে, আনুভূমিক দিকের বেগের কোনো পরিবর্তন হবে না। তাহলে আনুভূমিক বেগ ইন্টু সময়, টাইম অফ ফ্লাইট বা উড্ডয়নকাল, তাহলে আনুভূমিক বেগ হচ্ছে ইউ কস থিটা ইন্টু 2u সাইন থিটা বাই জি। এটা যদি করো ইউ স্কোয়ার বাই 2g, ইউ স্কোয়ার বাই জি 2 সাইন থিটা কস থিটা, আচ্ছা সাইন 2 সাইন থিটা কস থিটা হয় সাইন 2 থিটা, ঠিক আছে। আচ্ছা, রেঞ্জ আর ম্যাক্সিমাম কখন হবে? সাইন 2 থিটার ভ্যালু যখন 1 হবে, কারণ আমরা জানি সাইন থিটার সর্বোচ্চ ভ্যালু 1 হয়, সবচেয়ে ছোটো কম ভ্যালু হয় -1, তাহলে এটা +1 হবে। তাহলে সাইন 2 থিটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 2 থিটা 90, থিটা হচ্ছে 45 ডিগ্রি। তার মানে কোনো বস্তুকে যদি তুমি 45 ডিগ্রি কোণ করে ছোড়ো তাহলে সেটা সবচেয়ে দূরে গিয়ে পড়বে, ঠিক আছে। এবার আমরা লোকাস বার করব। লোকাস মানে হচ্ছে সঞ্চার পথ। সঞ্চার পথ হচ্ছে কি জিনিস? সঞ্চার পথ হচ্ছে বস্তুটা কিভাবে যাচ্ছে, তার রাস্তাটা কেমন, সেটা আমরা বার করব। সঞ্চার পথ কী করে বার করে? সঞ্চার পথ হচ্ছে বস্তুটা যেভাবে যাচ্ছে তার গতিপথের কোনো একটা বিন্দুতে তার যে কোঅর্ডিনেট এক্স আর ওয়াই, গতিপথের কোনো একটা বিন্দু ধরো পি, সেখানে তো এক্স, তার কোঅর্ডিনেট কী হবে? এক্স ওয়াই হবে। এই এক্স আর ওয়াই এর মধ্যে যে রিলেশন সেটাই হচ্ছে সরণ, সেটাই হচ্ছে সঞ্চার পথ, ঠিক আছে। তার মানে কি বললাম? সঞ্চার পথ হচ্ছে যে বস্তুটা যে রাস্তায় যাচ্ছে সেই রাস্তার কোনো একটা বিন্দুর যে কোঅর্ডিনেট রয়েছে, সেটা এক্স ওয়াই জেড হতে পারে বা এক্স ওয়াই হতে পারে, তাদের মধ্যে যে সম্পর্ক সেটাই হচ্ছে সঞ্চার পথ। এবার একইভাবে ধরো আমি টি সময় পর বস্তুটা এখান থেকে ছোঁড়া হয় যে টি সময় পর ধরো বস্তুটা পি বিন্দুতে পৌঁছেছে, তাহলে পি বিন্দুর হচ্ছে এক্স ওয়াই কোঅর্ডিনেট, তার মানে পি বিন্দুটা ওয়াই উচ্চতায় আছে আর তার আনুভূমিক সরণ হচ্ছে এক্স, তাহলে আনুভূমিক সরণ এগেন বেগের আনুভূমিক উপাংশ বা ইউ কস থিটার জন্য হয়েছে, তাহলে এক্স ইকুয়ালস টু ইউ কস থিটা ইন্টু টি লিখতে পারি, তাহলে টি ইকুয়ালস টু এক্স বাই ইউ কস থিটা হয়ে গেল। আর উলম্ব দিক বরাবর যে সরণটা হয়েছে সেটা বেগের উলম্ব উপাংশের জন্য হয়েছে, আর সেখানে কিন্তু মন্দন আছে কারণ গ্র্যাভিটি নিচের দিকে কাজ করছে, তাহলে ওয়াই ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, এই ফর্মুলাটা ইউজ করতে হবে আমাকে। ওয়াই ইকুয়ালস টু ইউ সাইন থিটা ডি, কেন ইউ সাইন থিটা ইউজ করলাম? কারণ উলম্ব দিক বরাবর যেটা যাচ্ছে সেটা কিন্তু বেগের উলম্ব উপাংশের জন্য, তো ইউ সাইন থিটা টি মাইনাস হলো কারণ মন্দন আছে হাফ অফ জি টি স্কোয়ার। এবার টি এর ভ্যালুটা এখান থেকে বসিয়ে দিলাম, বসিয়ে একটু ক্যালকুলেশন করলে ওয়াই ইকুয়ালস টু এক্স ট্যান থিটা মাইনাস জি বাই 2 ইউ স্কোয়ার সেক্স স্কোয়ার থিটা এক্স স্কোয়ার আসবে। এই ইকুয়েশনটা পুরো ওয়াই ইকুয়ালস টু এ এক্স স্কোয়ার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর মতো দেখতে, যে ইকুয়েশনটা হচ্ছে একটা প্যারাবোলা বা অধিবৃত্ত। প্যারাবোলা বা অধিবৃত্তের সমীকরণ তিনটে হয়, অধিবৃত্ত, উপবৃত্ত আর আর একটা হচ্ছে পরাবৃত্ত, তো অধিবৃত্তের মতো, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে অধিবৃত্ত, মানে একটা বাটি উল্টানো আছে, বোঝা গেল? সেরকম কার্ভ হবে, সেটা ইকুয়েশন থেকে বোঝা গেল, ঠিক আছে। তাহলে সেখান থেকে আমরা বলতে পারবো এই যে প্রাসের যে সঞ্চার পথ সেটা প্যারাবোলিক পাথ বা অধিবৃত্ত, বোঝা গেছে। তো এখানেই আমরা শেষ করলাম, এখানেই আমাদের ভেক্টরও শেষ হয়ে গেল।